এর আগের দিন কনভেকশন কাকে বলে দেখেছিলাম কি ভাবে হয় বা ফ্লুইড মোশন। তো আমরা কনভেকশন হিট ট্রান্সফারটা বেসিক্যালি হয় কন্ডাকশন এবং কনভেকশনের একটা কম্বিনেশন মোশনের মাধ্যমে। সো এবং এটা এই ক্ষেত্রে কনভেকশনের হিট ট্রান্সফার মেকানিজমের একটা অনেক ইম্পর্টেন্ট পার্ট অ্যাসপেক্ট হচ্ছে ভেলোসিটি গ্রেডিয়েন্ট আর টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ভেলোসিটিটা একদম লিনিয়ারলি প্রপোর্শনালি বাড়তে থাকে এবং টেম্পারেচারটা লিনিয়ারলি প্রপোর্শনালি কমতে থাকে যত আপনি সারফেস থেকে দূরে সরে যাবেন। ওকে, তো এইটা হচ্ছে বেসিক্যালি কনসেপ্টটা। এবং এইটা এই কনসেপ্টের জন্য একটা অনেক ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন হচ্ছে একদম সারফেসের যে পার্টিকেল গুলা থাকবে তার জন্য জিরো ভেলোসিটিতে থাকে। সো জিরো ভেলোসিটি এট দ্য সারফেস এবং এইটাকে বলে নো স্লিপ কন্ডিশন। Okay, so when a fluid flows over a solid surface that is non-porous, the fluid in motion comes to a complete stop at the surface and assumes a zero velocity relative to the surface. So এটা হচ্ছে বেসিক্যালি নো স্লিপ কন্ডিশন এবং এই অ্যাজাম্পশনের উপর বেস করে নিউটনের কনভেকশনের একটা ল প্রতিপাদন করা হয়েছে। ঠিক আছে, তো এই ছবিতে আপনাদের ভেলোসিটি বাউন্ডারি লেয়ার এবং টেম্পারেচার বা থার্মাল বাউন্ডারি লেয়ারটা খুব সুন্দর করে বোঝানো হয়েছে। ভেলোসিটি বাউন্ডারি লেয়ারটা আপনারা দেখে বুঝতে পারবেন যে এই একদম সারফেসে ভেলোসিটি জিরো, তাই জন্য দেখেন কোনো অ্যারো সাইন নাই। অ্যারো মানে ভেলোসিটি আছে, যত বড় অ্যারো তত ভেলোসিটি বাড়ছে। সো আস্তে 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 ভেলোসিটিটা বাড়ছে এবং একটা পর্যায়ে দেখা যায় এইখানে এসে দেখা যায় যে ভেলোসিটিটা অনেকটা যে স্ট্রিম ফ্লো হচ্ছে স্ট্রিমের ভেলোসিটি 99% অ্যাটেন্ড করে ফেলে। এই যে 9.99 ভি এটা যে স্ট্রিমের ভেলোসিটি। ঠিক আছে, এতদূর পর্যন্ত এইটাকে যে সিগমা দিয়ে প্রকাশ করা হচ্ছে এটাকে বলে ভেলোসিটি বাউন্ডারি লেয়ার। এরপর দেখা যায় যে ভ্যারিয়েশনটা অত বেশি হয় না, 99% ভি থেকে ধরে মানে আলটিমেটলি কত হবে 100% ভি হবে। তো 1% জন্য এত বেশি ভ্যারি করে না। দেখা যায় যে 99% এর মতো এখানেই ভ্যারি করে। তো এই জন্য এইটাকে বাউন্ডারি লেয়ার হিসেবে কাউন্ট করা হয়। ঠিক আছে, টেম্পারেচারের ক্ষেত্রেও সেম জিনিস। টেম্পারেচার ক্ষেত্রে এখানে অবশ্যই টেম্পারেচারের ক্ষেত্রে অপোজিট ডিরেকশন দেখানো হয়েছে। মানে একটু আগে আমরা গতদিন পড়েছিলাম ঠান্ডা পানির ফ্লো সারফেসটা গরম, এখানে দেখানো হয়েছে গরম পানির ফ্লো সারফেসটা ঠান্ডা। তো সেক্ষেত্রে কি হবে, সারফেসের টেম্পারেচার যদি টি এস হয়, সারফেসের কণাটা যেটা আছে তার টেম্পারেচার হবে টি এস। একদম সারফেসের যে কণাটা আছে তার টেম্পারেচার হবে টি এস এবং সেখান থেকে যত আমরা দূরে যাব তত টেম্পারেচার বাড়তে থাকবে, কেননা স্ট্রিমের টেম্পারেচার বেশি। ঠিক আছে, এবং এই পয়েন্টে দেখা যায় যে সে স্ট্রিমের টেম্পারেচারের 99%ই গ্রহণ করে ফেলে। অর্থাৎ এখানে তার টেম্পারেচার হয় টিএস। এখানে তো কণার টেম্পারেচার টিএস, এখানে কিন্তু জিরো না। এখানে তো জিরো ছিল, এখানে তো জিরো না। জিরো টেম্পারেচার তো হওয়া পসিবল না, তাই না? অ্যাম্বিয়েন্ট হলেও হবে। তো টিএস, এই পয়েন্টের টেম্পারেচার হবে টিএস প্লাস 99% টি ইনফিনিটি মাইনাস টিএস। টি ইনফিনিটি মানে কিন্তু অসীম টেম্পারেচার না, টি ইনফিনিটি মানে হচ্ছে স্ট্রিমের টেম্পারেচার। ভি ইনফিনিটি মানে বা ইউ ইনফিনিটি বা ভি হচ্ছে এই গ্রিক ভি, অ্যাকচুয়ালি রোমান গ্রিক ভি। এটা আসলে আপনারা তো লিখতে পারবেন না, আপনারা ভি ইনফিনিটি দিয়ে বা ইউ ইনফিনিটি দিয়ে প্রকাশ করেন তাহলে হবে। এটা এটা মানে হচ্ছে স্ট্রিমের ভেলোসিটি বা স্ট্রিমের টেম্পারেচার, মানে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে তার টেম্পারেচার। ম্যাম একটু আরেকবার এই যে নিচেরটা টিএস এ আর হচ্ছে উপরে যে টিএস প্লাস 0.99 টেম্পারেচারটা জন্য আরেকবার। আচ্ছা, তাহলে এই পয়েন্ট এর ভেলোসিটি বাউন্ডারি লেয়ারের ক্ষেত্রে আমাদের কিন্তু একদম সারফেসের ভেলোসিটিটা ছিল জিরো। এই যে জিরো ভেলোসিটি এট দ্য সারফেস, নো স্লিপ কন্ডিশন। বাট টেম্পারেচারের ক্ষেত্রে তো আপনি সারফেসের টেম্পারেচার জিরো দিতে পারবেন না, কারণ সারফেসের তো একটা অ্যাম্বিয়েন্ট হলো
সারফেস যতই ঠান্ডা হোক না কেন, পরিবেশেরও তো একটা টেম্পারেচার আছে, সেটার উপর ডিপেন্ড করে তো কিছু একটা টেম্পারেচার থাকে। সো একদম সারফেসের যে কণা, তার টেম্পারেচার হয় টিএস, টি সারফেস। ওকে, এবং যত ডিস্টেন্স বাড়তে থাকে তত ওই এক্ষেত্রে কিন্তু সারফেসটা ঠান্ডা, এটা আমি আবার বলছি, সারফেসটা কম্পারেটিভলি ঠান্ডা, ফ্লুইড স্ট্রিমটা হচ্ছে গরম, হট ওয়াটার ফ্লো হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে কি হবে, যত ডিস্টেন্স বাড়তে থাকে তত ফ্লুইডটা টেম্পারেচার বাড়তে থাকে, তাই না? এবং টেম্পারেচার থার্মাল বাউন্ডারি লেয়ারের শেষ মাথায় যে দেখা যায় যে এই যে টেম্পারেচার ডিফারেন্স যেটা, তার 99% সে অ্যাটেইন করে ফেলে, অর্থাৎ টিএস প্লাস 99% অফ দ্য টেম্পারেচার ডিফারেন্স। জি ম্যাম, বুঝতে পারছি। ওকে, সো এখানে টেম্পারেচার ডিফারেন্সটা দিয়ে মাপা হয়। আর ওখানে যেহেতু সারফেসে, এখানে যেহেতু সারফেসের কোনো ভেলোসিটি নেই, সেক্ষেত্রে আগে পিছে তো এই যে ভি এস হচ্ছে 0 হয়ে যায়, সো আসলে 99 ভি হলেই হয়ে যায়। ওকে, সো এটা হচ্ছে ভেলোসিটি এন্ড টেম্পারেচার বাউন্ডারি লেয়ার, থার্মাল বাউন্ডারি লেয়ার এন্ড ভেলোসিটি বাউন্ডারি লেয়ার। সো এই কনসেপ্টের উপর বেস করে বেসিক্যালি নিউটন কনভেকশনের একটা ল দিয়েছেন। সেটা হচ্ছে এইটা, Newton's law of cooling. So describes the process of convection cooling. So the rate of convection heat transfer is observed to be proportional to the temperature difference. So convection এর মাধ্যমে যে heat transferটা হচ্ছে সেটা temperature difference এর proportional, এবং এরিয়া, যে এরিয়াতে কনভেকশন হিট ট্রান্সফারটা হচ্ছে সেই এরিয়ার প্রপোর্শনাল, এটাই। এবং এই কিউ প্রপোর্শনাল টু দ্য টু এ ইনটু ডেল টি। ওকে, সো অনেক ক্ষেত্রে কি হয়, সো এই প্রপোর্শনাল সাইনটা দূর করার জন্য একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট আমরা নিয়ে আসি, এটাকে বলে এইচ, কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট। কন্ডাকশনের জন্য আমাদের এই সেম কনস্ট্যান্টটা কি ছিল মনে আছে? কন্ডাকশনের জন্য, কনভেকশনের জন্য এইচ আমরা পাচ্ছি প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট। কন্ডাকশনে মনে আছে সেম টাইপের একটা ল ছিল টি বাই কে। না, ডিরেক্ট ফর্মুলাতে ফিউরিয়ার্স লতে কেটা ইউজ করছিলাম, কন্ডাক্টিভিটি, ওটা কিন্তু কন্ডাকশন কোএফিসিয়েন্ট, স্বাভাবিক, রো সি বাই কে, তো ওখান থেকেই আসে, গুড। বাট একদম বেসিক্যালি কন্ডাকশনের জন্য যেটা কে, কনভেকশনের জন্য সেটাই এইচ। ওকে, তো এবং জি ম্যাম, বুঝতে পারছি। এক্ষেত্রে যে পার্থক্য একটাই, ফিউরিয়ার্স ল এর সাথে, ওখানে ডেল টি বাই ডেল এক্স একটা ছিল, যে কন্ডাকশন যে লেন্থে হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট। বাট এখানে বেসিক্যালি তো কোনো নির্দিষ্ট লেন্থের উপর ডিপেন্ডেন্ট না, এখানে জাস্ট এরিয়াটার উপর ডিপেন্ডেন্ট, যে এরিয়াটা ইন কন্ট্যাক্ট আছে। ওকে, সো কিউ, কিউ ডট মানে হচ্ছে যে হিট ট্রান্সফার রেট, এটা মাথায় রাখবেন, এটা ইউনিট কিন্তু ওয়াট। ওকে, তো তাহলে এ হচ্ছে মিটার স্কয়ার, টি ডেল টি হচ্ছে তো ডিগ্রি সেন্টিগ্রেড বা কেলভিনে আপনি পাবেন। তাহলে এ ডেল, তাহলে এইচ এর ইউনিট সেই হিসেবে হচ্ছে ওয়াট পার মিটার স্কয়ার পার ডিগ্রি সেন্টিগ্রেড। সো পার মিটার স্কয়ারটা মিটার স্কয়ার দিয়ে বাদ হয়ে যায়, আর পার ডিগ্রি সেন্টিগ্রেডটা ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে বাদ হয়ে যায়, তো ইউনিটে টোটালি হয় ওয়াট। ওকে, এবং এই যে পরের এখানে দেখানো হচ্ছে যে ওয়াট পার মিটার স্কয়ার, এ দিয়ে ভাগ করে পার এরিয়া কতটুকু হিট ট্রান্সফার হচ্ছে, সো এটাই। এবং এখানে টার্ম গুলো আর কি মোটামুটি পরিচয় করে দিয়েছে। এই যে কনভেকশন হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট যেটা এইচ, এটা কিন্তু ফ্লুইডের নিজস্ব কোনো প্রপার্টি না, এটা হচ্ছে এক্সপেরিমেন্টালি ডিটারমাইন্ড প্যারামিটার হুজ ভ্যালু ডিপেন্ডস অন অল দ্য ভ্যারিয়েবলস ইনফ্লুয়েন্সিং দ্য কনভেকশন সাচ এস সারফেস জিওমেট্রি, নেচার অফ দ্য ফ্লুইড মোশন, প্রপার্টিজ অফ দ্য ফ্লুইড, ঠিক আছে।
এখন ফ্লুইডের এখন কি ধরনের কনভেকশন হচ্ছে, ফোর্স নাকি ন্যাচারাল? আমরা একটু পরে একটু পরেই দেখবো কনভেকশন দুই প্রকার, ফোর্স কনভেকশন এবং ন্যাচারাল কনভেকশন। ওকে, সো কি ধরনের কনভেকশন হচ্ছে, ফ্লুইডটা কি ধরনের, ফ্লুইডে কি কি প্রপার্টি আছে, সারফেসের কি কি জিওমেট্রি আছে, দুজনের কম্বিনেশনের কারণে কতটুকু কনভেকশন হচ্ছে, সব মিলিয়ে এই এইচটার ভ্যালু নির্ধারিত হয়। ঠিক আছে, কে এর ক্ষেত্রে কিন্তু ছিল দেয়ালের নিজস্ব প্রপার্টি, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু তা না। ওকে, এবং আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে নিউটনস ল does not apply when convection is not linearly dependent on temperature gradient. সো আপনি যদি নো স্লিপ কন্ডিশন না ধরেন তাহলে আপনি নিউটনের ল অফ কুলিং অ্যাপ্লাই করতে পারবেন না। দ্যাটস ওয়াই দিস মাচ ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা দেখি কনভেকশনের ক্যাটাগরাইজেশন। কনভেকশন বেসিক্যালি দুই ধরনের, এক হচ্ছে ফোর্সড কনভেকশন, যে কনভেকশন প্রসেসটার জন্য আমরা এক্সটার্নাল কিছু মেশিন বা ইকুইপমেন্ট ইউজ করা লাগে, ফ্যান, পাম্প বা এক্সট্রা উইন্ড অ্যাপ্লাই করে যে কনভেকশনটা করা লাগে, এটা হচ্ছে ফোর্সড কনভেকশন। আর ন্যাচারাল কনভেকশন হচ্ছে যে পানির বুয়ান্সির কারণে অটোমেটিক্যালি এই যে এক লেয়ারের পানি গরম হচ্ছে, সে উঠে চলে যাচ্ছে, তারপর আরেক লেয়ারে সে তার জায়গাটা দখল করছে, এরকম পানি বুয়ান্সি ফোর্সের জন্য অটোমেটিক্যালি যে কনভেকশনটা হয় সেটা হচ্ছে ন্যাচারাল কনভেকশন। ওকে, সো এইচটা কিন্তু আপনি ন্যাচারালি কনভেকশন করছেন না ফোর্স কনভেকশন করছেন তার উপর ডিপেন্ডেন্ট, নেচার অফ ফ্লুইড ফ্লো। ইভেন ফ্লুইডটা কি অনেক জোরে ফ্লো করছে, টার্বুলেন্ট ফ্লো নাকি ল্যামিনার ফ্লো নাকি একদম স্লো ফ্লোয়িং মোশন, তার উপর ডিপেন্ড করে। ঠিক আছে, সো এটা ফ্লুইড শুধু যে পানি ইউজ করছি পানির এইচ কনস্ট্যান্ট এটা চিন্তা করলে হবে না। ওকে, মানে গত দিনের স্লাইডের কিছু পার্ট বাকি ছিল সেটা আমরা কমপ্লিট করে দিলাম। এখন আমরা ফ্লুইড মেকানিক্স এর কিছু কনসেপ্ট দেখবো। ওকে, আচ্ছা, আমি এই উইকে মোস্ট প্রবাবলি আমাদের লাস্ট ক্লাস হবে। সো আপাততর জন্য আপনারা মনে হয় সবাই কম বেশি জানেন, আপাততর জন্য আমাদের লাস্ট ক্লাস হবে এই উইকে, মানে এই টার্মের জন্য। আচ্ছা, তাহলে ফ্লুইড মেকানিক্স আজকে আমরা জাস্ট বেসিক কিছু কনসেপ্ট দেখবো। ওকে, খুবই একদম সিম্পলিফাইড কনসেপ্ট। সো ফ্লুইড মেকানিক্স হচ্ছে বেসিক্যালি যেই মেকানিক্স এর যে পার্টটা ফ্লুইড ফ্লো নিয়ে কাজ করে। জাস্ট আমরা কিন্তু এর আগেও হিট ট্রান্সফারে বা হিট ট্রান্সফারে না, থার্মোডাইনামিক্সে ফ্লুইড ফ্লো নিয়ে হালকা কাজ করেছি, তাই না? যে যখন আমরা সিস্টেম পড়ছিলাম টারবাইন, নজল, ডিফিউজার, ওখানে কিছু ফ্লুইড ফ্লো নিয়ে আমরা কাজ করেছি হালকা পাতলা। সো ফ্লুইড মেকানিক্স বেসিক্যালি শুধু ফ্লুইড ফ্লো নিয়ে কাজ করে। ওকে, তো এখানে এই স্লাইডটা হচ্ছে একদম জিস্টে দেওয়া আছে ফ্লুইড ফ্লো এর কি কি কনসেপ্ট আপনাদের জানা লাগবে, জাস্ট একদম বেসিক কনসেপ্ট গুলো। রো ইকুয়ালস টু এম বাই ভি, এটার এসআই ইউনিট কি, এটার ইউনিট কনভার্সন গুলো, 4 ডিগ্রি সেন্টিগ্রেডে ওয়াটারের রো কত, ঠিক আছে, এগুলো এগুলো আমি আর আপনাকে ডিটেইল দেখাবো না। ডেনসিটি এন্ড স্পেসিফিক গ্র্যাভিটি। সো ফ্লুইডের প্রেসার গুলো, প্রেসার হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লুইডের ক্ষেত্রে প্রেসার সলিডের বা গ্যাসের মতো কাজ করে না। ফ্লুইডের ক্ষেত্রে প্রেসার আপনি এক পয়েন্টে যে প্রেসারটা দিচ্ছেন সেই প্রেসারটা পুরো এরিয়া জুড়ে ছড়িয়ে যায় এবং প্রতিটা পয়েন্টে সমানভাবে ছড়িয়ে যায়, এবং এটা হচ্ছে প্যাসকেলের সূত্র। সো এটা ইউনিট হচ্ছে প্যাসকেল ইকুয়ালস টু নিউটন পার মিটার স্কয়ার। এগুলো আসলে আপনাদেরকে পড়ানোর কিছু নেই, জাস্ট জিস গুলো এখানে করা আছে। এখানে দেখাচ্ছে যে যখন একটা ফ্লুইড রেস্টে থাকে তখন কোনো ফোর্সের কোনো কম্পোনেন্ট কাজ করে না, অর্থাৎ কোনো ফ্লো ফোর্স কাজ করে না। সো ফ্লুইড হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ফোর্স জিরো হয়।
সো দেয়ার ইজ নো কম্পোনেন্ট অফ ফোর্স, এই জন্যই ফ্লোটা অ্যাকচুয়ালি হয় না। আর যখন কোনো ফ্লুইড ফ্লো করে তার মানে ডেফিনেটলি ওখানে কোনো না কোনো ফোর্স কাজ করছে যেটা ওকে ফ্লো করতে বাধ্য করছে। ওকে, ফ্লুইডের প্রেসার কাজ করে তার উচ্চতার উপর। যত বেশি উচ্চতায় যাবেন ফ্লুইডে, আপনি যে পয়েন্ট থেকে প্রেসার কাজ করা শুরু করছে, আপনি ওখান থেকে যত বেশি উচ্চতায় যাবেন প্রেসার তত বাড়বে। ঠিক আছে, সো পি ইকুয়ালস টু এইচ রো জি। এখানে ফ্লুইডের প্রেসার পি ইকুয়ালস টু এইচ রো জি। এখানে এই প্রেসার পিটা আসছে কোত্থেকে? অ্যাটমসফেরিক প্রেসারের উপর। সো এখানে প্রেসার অ্যাপ্লাই পয়েন্ট অ্যাকচুয়ালি ইনিশিয়াল অ্যাপ্লাই পয়েন্ট হচ্ছে এই সারফেস। অ্যাটমসফেরিক প্রেসার, বাতাস প্রেসার দিচ্ছে এই সারফেস। সো আপনার এইচ ক্যালকুলেট হবে নিচে থেকে না, এইচ ক্যালকুলেট হবে যে পয়েন্টে প্রেসারটা অ্যাপ্লাই হচ্ছে সেখান থেকে। সো এখান থেকে এখান পর্যন্ত। ওকে, আচ্ছা, অ্যাটমসফিয়ারিক প্রেসার এন্ড গেজ প্রেসার, এটা একটু ইম্পর্টেন্ট কনসেপ্ট, একটু মাথায় রাখতে হবে। এটা হচ্ছে আপনার এক্সপেরিমেন্টের জন্য লাগবে, এটা আমি অলরেডি আপনাকে বলেছি। দ্যাট ইজ অ্যাটমসফিয়ারিক প্রেসার, বাতাসটা একটা প্রেসার আপনাকে এনভায়রনমেন্ট থেকে একটা প্রেসার দিচ্ছে ইকুইপমেন্টের উপর, কিন্তু আপনার ইকুইপমেন্ট দেখাচ্ছে মানে প্রেসার গেজ দেখাচ্ছে যে সেখানে প্রেসার হচ্ছে 2 বার। এর মানে অ্যাকচুয়ালি কিন্তু এটার উপর টোটাল প্রেসার কাজ করছে, টোটাল প্রেসার কাজ করছে এনভায়রনমেন্টের প্রেসারের উপরও আবার 2 বার কাজ করছে। ঠিক আছে, কারণ ওই গেজের উপরও তো একটা প্রেসার, এনভায়রনমেন্টের প্রেসার কাজ করছে। ও 1 বার। সো ও অ্যাকচুয়ালি দেখাচ্ছে সে ওই 1 বারের উপরে সে সিস্টেমে কতটা প্রেসার দেখতে পাচ্ছে, সে সেইটা শো করছে, কিন্তু সে এটা দেখাতে পারছে যে তার নিজের উপরে একবার প্রেসার এক্সট্রা কাজ করছে। সো বেসিক্যালি টোটাল প্রেসার হচ্ছে এটিএম, পিএটিএম প্লাস পি গেজ অ্যাকচুয়াল প্রেসার। এই জিনিসগুলো আপনাদেরকে অলরেডি আমি দেখিয়েছি আগে। এটাই ফ্লুইডের ক্ষেত্রে, এটা মাথায় রাখতে হবে। এবং 1 বার ইকুয়ালস টু 1000 প্যাসকেল। ওকে, 1 into 10 to the power 5 Newton per meter square. এই যে এখানে এটাই বলা হয়েছে P equals to actual pressure, P equals to P atmosphere plus P gauge. ওকে, প্যাসকেলস প্রিন্সিপাল একদম ছোট্টবেলায় পড়েছিলাম, মনে আছে? যে কোন ফ্লুইডের কোন ফ্লুইডের উন্মুক্ত সারফেস দিয়ে যদি আপনি কোন একটা প্রেসার অ্যাপ্লাই করেন, তাহলে সেই প্রেসারটা মানে কোনো ফোর্স অ্যাপ্লাই করেন, তাহলে সেই ফোর্সটা সমানভাবে প্রতিটা পয়েন্টে ছড়ায় পড়বে। জি ম্যাম, 19 এ পড়ছিলাম। ইয়েস, ওইটাই। এবং সেম ছবি দিয়ে পড়েছিলেন আপনারা, এক্স্যাক্টলি এই ছবি দিয়ে। তো এখানে বেসিক্যালি কি হয়, আপনি যদি একদিক দিয়ে এরকম প্রেসার দেন, তাহলে এই যে টোটাল একদিক দিয়ে যদি ফোর্স দেন, এখানে টোটাল যে প্রেসারটা এদিকেও ছড়ায় পড়ে। ঠিক আছে, এটা আসলে বলতে চাচ্ছে। তো এখানে আমি কিন্তু বলি না ফোর্সটা ছড়ায় পড়ে, আমি কিন্তু বলছি প্রেসারটা ছড়ায় পড়ে। তো এখানে পি ইকুয়ালস টু এফ বাই এ না, এফ বাই এ অ্যামাউন্ট পি এখানে চলে আসে, মানে এটা এ পি এস এখানে যতটুকু পি আছে তার সাথে অ্যাড হয়। এখন প্রেসার গেজে কিভাবে এই প্যাসকেলের সূত্র কাজে লাগে, কিভাবে ব্যারোমিটার বা ম্যানোমিটারে প্রেসারটা মাপা হয়। ঠিক আছে, এটা হচ্ছে ওপেন টিউব ম্যানোমিটার। এখানে কি দেখানো হচ্ছে, ওপেন টিউব ম্যানোমিটার কেন? কারণ এর টিউবের এক সাইডটা ওপেন থাকে, বাতাসে উন্মুক্ত থাকে, এবং আরেক সাইড যেই পদার্থটা আপনি প্রেসার নিবেন, যে গ্যাস বা যেই সাবস্টেন্স আপনি প্রেসার নিবেন, তার ভেসেলের সাথে যুক্ত অবস্থায় থাকে। এটা সাধারণত গ্যাসিয়াস সাবস্টেন্সের
প্রেসার মাপতে ইউজ করা হয়। তো গ্যাসিয়াস সাবস্টেন্স কি একটা চেম্বারে থাকে, সেই চেম্বারটার সাথে পরের টিউবের এই যে এই মাথাটা কানেক্টেড থাকে, ঠিক আছে? ডান সাইডের মাথাটা চেম্বারের সাথে কানেক্টেড থাকে। এখন ওই চেম্বার থেকে গ্যাস বের হয়ে ফ্লুইডের এই এই সারফেসে প্রেসার দিবে এবং এই প্রেসারটা ছড়িয়ে এখানে চলে যাবে। সো নরমালি যদি আপনি কানেক্টেড না রাখেন, ফ্লুইডের কিন্তু দুই দিকে লেয়ার সমান থাকবে। যদি আপনি কানেক্টেড না রাখেন এই যে চেম্বারের সাথে, কিন্তু দুই দিকের লেয়ার সমান থাকবে, কারণ এদিকেও পিএটিএম প্রেসার দিচ্ছে, এদিকেও পিএটিএম প্রেসার দিচ্ছে, তো ওরা দুজন সমান লেয়ার রাখবে, ঠিক আছে? কিন্তু যখন এ একটু বেশি প্রেসার দিবে, তখন কি হবে, এ প্রেসারটা এদিকে ছড়িয়ে যাবে এবং ছড়িয়ে দিয়ে এই যে পিএটিএম এর উপরে আরেকটা প্রেসার অ্যাড হবে এবং যত প্রেসার অ্যাড হবে সেই প্রেসারটা হাইট হিসেবে উপরে উঠে যাবে, প্রেসারের চোটে উপরে উঠে যাবে ফ্লুইডটা, ঠিক আছে? এ প্রেসার দিয়ে ঠেলে নিচে নামাই দিচ্ছে এবং ও প্রেসার দিয়ে উপরে উঠাই দিচ্ছে। ওকে, সো এই এক্সট্রা প্রেসারটা আপনি কিভাবে মাপতে পারবেন? এইচ রো জি ফর্মুলা দিয়ে। এই তরলের কতটুকু রো, এখানে কতটুকু জি কাজ করছে এরিয়াতে এবং এইচ কতটুকু উঠেছে, এইচটা মাপার জন্য এই স্কেলটা আছে। সো এক্সট্রা যে এতটুকু প্রেসার আপনি এইচ রো জি দিয়ে মাপতে পারবেন। সো এই গ্যাসের টোটাল প্রেসার হচ্ছে P equals to PATM প্লাস এইচ রো জি। বুঝা গেছে? জি ম্যাম। ইজি। ওকে, এক্সপেরিমেন্ট যখন করা হয় তখন এইভাবে মাপা হয়, এটা হচ্ছে ম্যানোমিটার। ওকে, এবং এই ক্ষেত্রে কিন্তু আপনি রো কিনতে হবে, পানির রো দিলে হবে না, এখানে যেই ফ্লুইডটা ইউজ করছেন তার রো দিতে হবে, র্যান্ডমলি পানির হাজার দিয়ে দিলে কিন্তু হবে না। ওকে, আরো কিছু ডিভাইস এখানে দেখা যায়, অ্যানারয়েড গেজ, টায়ার গেজ, এইগুলো প্রেসার মাপতে ইউজ করা হয়। আসলে এগুলো আপনার এত ডিটেইল জানা লাগবে না, ঠিক আছে? জাস্ট জেনে রাখেন নাম, যে এগুলো প্রেসার মাপার কাজে ইউজ হয়। যে এখানে এয়ার প্রেসার, এই যে এটা হচ্ছে একটা পাম্পের মতো কাজ করে। এখানে এয়ার যতটুকু প্রেসার দেয়, এই যে লিঙ্কটা ততটুকু আর কি মুভ করতে থাকে, যত বেশি প্রেসার দেয় তত চেপে যায় এবং লিঙ্কটা মুভ করে এই কাঁটাটা ঘুরে দেখায় আপনাকে যে কতটুকু এয়ার প্রেসার দিচ্ছে। টায়ার গেজের ক্ষেত্রে স্প্রিং, এই যে প্রেসার এদিক থেকে এন্টার করে এবং যতটুকু স্প্রিং মুভমেন্টে, স্প্রিং এর গায়ে দাগাঙ্কিত আছে, স্প্রিং মুভ করে এই পিস্টনটা ওই দাগে স্কেলে যতদূর পর্যন্ত, এই যে এখানে যতদূর পর্যন্ত দেখায় বোঝা যায় যে প্রেসার ততদূর আছে। যত বেশি প্রেসার দেয় তত স্প্রিংটি এদিকে সরে যায় এবং প্রেসার স্কেলে তত বেশি দূরে সরে যায় এবং তত বেশি প্রেসার দেখায়। সো এটা হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারে আমরা এটা অলরেডি আপনারা জানেন, কৈশিক নল পরীক্ষা। ব্যারোমিটারের ক্ষেত্রে অ্যাকচুয়ালি সেম, ওই যে এইচ উঠে এখানে একটা লিকুইড রাখা হয় এবং ওই লিকুইডের উপরে একটা কৈশিক নল এভাবে একদম লম্বালম্বিভাবে রাখা হয় এবং ওই কৈশিক নলবে লিকুইড এই যে বাইরে থেকে প্রেসার দেয় এটিএম এবং কৈশিক নলের ভিতরে ভ্যাকুয়াম থাকে। সো বাইরে থেকে প্রেসার দেয় এবং ভ্যাকুয়ামে কি হয়, যে বাইরে থেকে যে পরিমাণ প্রেসার দিচ্ছে ওই প্রেসারটা ব্যালেন্স করার জন্য, যেহেতু ভ্যাকুয়াম জিরো ভেতরে, সো ও চাই যে ওই প্রেসারটা ব্যালেন্স করবে। কিভাবে ব্যালেন্স করে? এই পারদটাকে ও নিজের মধ্যে তুলে নেয় এবং ওই পারদে যে প্রেসারটা দিচ্ছে ওই প্রেসারটাই সে নিজের প্রেসার হিসেবে কল্পনা করে নেয়। তার মানে এই পারদের যে প্রেসারটা, এইচ এর জন্য যে প্রেসারটা পাবেন ওইটাই হচ্ছে নলের ভেতরকার প্রেসার। তো এটাকে এইচ রো জি দিয়ে কাউন্ট করা হয়। ওকে, এবং এই এইচটা কাউন্ট করা হয় কিন্তু নলের মুখ থেকে না, এইচটা কাউন্ট করা হয় যতটুকু সারফেস, এই যে বাইরের সারফেস থেকে এই যে সারফেসের ডিফারেন্স, সেই সারফেস ডিফারেন্স থেকে। এখান থেকেই 76 সেন্টিমিটার পারদ চাপের কনসেপ্টটা এসেছে।
যে কোনো লিকুইডে আপনি ইউজ করতে পারেন এখানে। যেই লিকুইড ইউজ করবেন সেই হিসেবে আপনার টিউবে লিকুইডটা উঠে যাবে। ঠিক আছে? যদি পারদ ইউজ করেন ৭৬ সেন্টিমিটার হবে। পানি ইউজ করলে ডিফারেন্ট হাইটে হবে। কিন্তু আম যত বেশি ডেনসিটি বেশি লিকুইডের তত ভালো এই ব্যারোমিটারে ইউজেবল হয়। কেননা যত ডেনসিটি কম তত তার হাইট বেশি উঠতে হয়। এত বড় টিউব তো অনেক সময় পাওয়া যায় না। কারণ এইচ রো জি। সো আলটিমেটলি সে সেম প্রেসারটাই এইচ এবং রোদে ব্যালেন্স করে, তাই না? সো রো যদি কম হয় এইচ বেশি অনেক হওয়া লাগে। সো এই জন্য যত ডেন্স ফ্লুইড হয় তত রো বেশি হয়। সো এইচ খুব বেশি উঠে না, আমরা খুব ইজিলি মাপতে পারি। ওকে, কোনো পয়েন্টে কোনো কনফিউশন থাকলে সাথে সাথে বলবেন। ওকে, আমি আবার বুঝিয়ে দিব। আর্কিমিডিস ল, আরো এটা ওই 9-10 এ না ইন্টারে পড়েছিলাম, হয়তো বা ইন্টারে বা 9-10 এ পড়েছিলাম যে কোনো একটা ফ্লুইড ভেসেলের ভিতর আমরা যদি কোনো সলিড সাবস্টেন্স কে ডুবাই, তাহলে সেই সাবস্টেন্সে তার আয়তনের সমান সমান ফ্লুইড কে ডিসপ্লেস করবে। এরকমই ছিল স্টেটমেন্টটা, তাই না? যে তার আয়তনের সমান, জি আয়তনের সমান। ইয়েস, আমার কনফিউশন ছিল আয়তন কিনা। হ্যাঁ, আয়তন। সো এইটা, এবং এখান থেকে বেসিক্যালি ওই প্লবতার কনসেপ্টটা এসেছিল, যে কোন একটা সলিড সাবস্টেন্সকে যদি আমরা কোনো ফ্লুইডের ভিতর ডুবাই, তাহলে সে সলিড সাবস্টেন্সে সে তো তার ওয়েটটা নিচের দিকে দিবে, তাই না? তার ওয়েটের প্রেসারটা নিচের দিকে পড়বে, এবং তার সমান পরিমাণ একটা, তার যত বেশি ওয়েট তত বেশি পরিমাণে পানি অপোজিট মুখে একটা ফোর্স দিবে। এটাকেই বলে বুয়ন্সি বা প্লবতা। ওকে, সো এটা সব সময় আপওয়ার্ড মোশনে হয়, অলওয়েজ। যেদিকে আপনার সাবস্টেন্সটা গ্র্যাভিটির ফলে নিচের দিকে যাবে, তার অপোজিট মোশনে প্লবতা কাজ করবে। ওকে, আর এখানে তাহলে এখানে কোন ফোর্সটা অ্যাকচুয়ালি কাজ করছে এখানে, এবং এখানে এখানে তাহলে নিচের দিকে ওই পদার্থটার একটা নিজস্ব একটা ফোর্স নিচে কাজ করছে, ফ্রিকশনাল বা ওয়েট সব মিলিয়ে একটা ফোর্স নিচে কাজ করছে, এবং উপর দিকে আরেকটা ফোর্স কাজ করছে, প্লবতা। এবং এই দুটা ফোর্সের লব্ধি ফোর্সে বস্তুটার ডিরেকশন আসলে মেনটেন করে। ঠিক আছে? তো দেখা যায় যে যদি প্লবতা ফোর্সটা এতটা বেশি হয় না, যেটা আর কি অনেক সময় যে কিছু অবজেক্ট ডুবে যায় এবং কিছু অবজেক্ট ভেসে ওঠে, তাই না? সো এটা আসলে ডিপেন্ড করে ওই সাবজেক্ট ওই অবজেক্টটার ডেনসিটি কত, ডেনসিটির কারণে ওয়েট কত হচ্ছে, এটার উপর। ঠিক আছে? তো এখানে দুইটা ফোর্সের পার্থক্য ইকুয়ালস টু ফোর্স কি দিয়ে প্রকাশ, ফোর্স এফ ইকুয়ালস টু পি এ না, এখানে তাই ইউজ করেছে। দুটো ফোর্সের পার্থক্য ইকুয়ালস টু পি ইনটু এ। এখানে পি হচ্ছে এইচ রো জি, এই যে এইচ রো জি ইনটু এ। ঠিক আছে? সো এই এইচ রো জি, এইচটা এখানে ডেল এইচ কেন? এই যে দেখেন, ফার্স্ট অফ অল এই এফ এর জন্য একটা এইচ কাজ করবে, এইচ কাজ করবে। এই এফ এর জন্য এইচ হচ্ছে এই যে এইচ টু রো জি, আর এই এফ এর জন্য এইচ হচ্ছে এইচ ওয়ান রো জি। এই জন্য কমন নে ডেল এইচ করে দিয়েছে, এইচ টু মাইনাস এইচ ওয়ান। ওকে, আর রো জি তো কমন ইনটু এ। এ তো কনস্ট্যান্ট, এখানেও এ যা, এখানেও এ তা, দ্যাটস ওয়াই। সো এটা ইকুয়ালস টু এইচ রো জি। এখন এ ইনটু এ ইনটু এই যে ডেল এইচ, এটা মানে কি? ডেল এইচ হচ্ছে এই যে এই ডিসটেন্সটা ইনটু এ, এটা মানে এই যে সিলিন্ডারের আয়তন। সো এটা মানে হচ্ছে ভি। সো রো ভি জি। সো রো ভি মানে হচ্ছে এম। সো এম জি অ্যাকচুয়ালি বস্তুটার ওয়েট যতটা তার উপর ডিপেন্ড করে এই ফোর্সটা।
ম্যাম এটা সিলিন্ডার শেপ না হলে কনিক্যাল শেপ হইতো, তাহলে তো দুইটা এ আলাদা আলাদা হয়ে যেত ফোর্স। হ্যাঁ, সেক্ষেত্রে দুইটাই আলাদা হইতো এবং সেক্ষেত্রে আপনার এখানে ফর্মুলা সেভাবে বসাতে হতো। জি ম্যাম। ঠিক আছে? কনিক্যাল শেপের ক্ষেত্রে বেসিক্যালি উপরের সারফেসে কোনো ফোর্স কাজ করে না, শুধু নিচের সারফেসে কাজ করে। মানে কনিক্যাল বলতে যে একটু মানে উপরের এরিয়াটা একটু আলাদা, নিচের এরিয়াটা আলাদা, একটু আলাদা হতো, সেক্ষেত্রে আপনার সেই ফর্মুলা এখানে কমন বলে আমি ইজিলি কমন নিয়ে নিতে পেরেছি, ওখানে সেটা পারবেন না, তাই না? সো এটা আসলে আর্কিমিডিস ল, যে net force on the object is then the difference between the buoyant force and the gravitational force. Okay, এখানে অবজেক্টের ডেনসিটি যদি বেশি হয় সেক্ষেত্রে সে ডুবে যায়, ডেনসিটি যদি কম হয় তবে সে ভাসে, এইসব কথা বলা হচ্ছে। এগুলো হচ্ছে আর্কিমিডিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশন। এগুলো আপনারা অনেক আগে থেকেই জানেন, এগুলো আসলে রিভিউ করার কিছু নেই, জাস্ট দিয়ে রাখা আছে। For a floating object, the fraction that is submerged is given by the ratio of the object's density to that of the fluid. So এটাই, যে পার্শিয়ালি যদি সে পার্শিয়ালি ডুবে থাকা অবজেক্টের ক্ষেত্রে ডিপেন্ড করে ফ্লুইডের ডেনসিটির সাথে তার ডেনসিটি রেশিওর উপর ডিপেন্ড করে। এবং এই বুয়েন্সি কারণে হট এয়ার বেলুন আকাশে উড়ে। আচ্ছা, এখন আমরা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট একটা কনসেপ্টে আসছি, ফ্লুইডস ইন মোশন। এখানে ফ্লো রেট নিয়ে কাজ করব। সো ফ্লুইডের মোশন বেসিক্যালি দুই ধরনের, ল্যামিনার ফ্লো এবং টার্বুলেন্ট ফ্লো। একটু আগে আমরা যে কনভেকশনে কাজ করছিলাম না, ওখানে ও বেসিক্যালি এটাই হচ্ছে, ওখানে মানে একবার বললাম না টার্বুলেন্ট ল্যামিনার। তো ফ্লুইডের মোশন অ্যাকচুয়ালি দুই ধরনের, একটা হচ্ছে টার্বুলেন্ট এবং একটা হচ্ছে ল্যামিনার ফ্লো। ফার্স্ট ল্যামিনারটাই বুঝাই। ল্যামিনার ফ্লো হচ্ছে ফ্লুইডের, তো ফ্লুইডের আমরা হিসাবে সুবিধাতে, যদিও ফ্লুইডের লেয়ার বাই লেয়ার থাকে না, এটা মানে এটা কোনো আর কেকের মতো লেয়ার লেয়ার থাকে না এটা, কিন্তু আমরা হিসাবে সুবিধার্থে ফ্লুইডকে লেয়ারে লেয়ারে ভেঙে থাকি। ওকে, সো বিভিন্ন আমরা যখন লেয়ার বাই লেয়ার চিন্তা করি ফ্লুইডকে, ল্যামিনার ফ্লো হচ্ছে সেই ফ্লোটা যে ফ্লোয়ে ফ্লুইডের এই লেয়ার গুলো প্যারালালি সাজানো থাকে, স্ট্রিমলাইন, মানে এরা নির্দিষ্ট একটা অ্যারেঞ্জমেন্টে ফ্লোটা সাজানো থাকে। এই যে এইটা হচ্ছে ল্যামিনার ফ্লো, দিস ওয়ান এ। এবং টার্বুলেন্ট ফ্লো হচ্ছে যখন ওই লেয়ার গুলোর মধ্যে কোনো নির্দিষ্ট ডিরেকশন থাকে না এবং তারা যে যেদিকে ইচ্ছে যথেচ্ছভাবে মুভ করতে থাকে, এই যে এরকম মুভমেন্ট। সো ল্যামিনার ফ্লো কখন হয়? যখন ফ্লুইডের যে ভেলোসিটিটা সেটা একটা সার্টেন ভেলোসিটি থেকে কম হয়, অর্থাৎ স্লো মুভিং। নদীর পানি হচ্ছে ল্যামিনার ফ্লো একটা আদর্শ উদাহরণ, আর সমুদ্রের পানি এটা হচ্ছে টার্বুলেন্ট ফ্লো। ঠিক আছে, যখন ভেলোসিটিটা অনেক বেশি হয়। সো ইকুয়েশন অফ কন্টিনিউইটি হচ্ছে শুধুমাত্র ল্যামিনার ফ্লো এর জন্য একটা ইকুয়েশন। So the mass flow rate is the mass that passes a given point per unit time. এখানে আমরা mass flow rate নিয়ে কাজ করব। এটা হচ্ছে যে একটা মানে পার সেকেন্ডে যে পরিমাণ mass flow হচ্ছে সেটাকে বলে mass flow rate। The flow rates at একটা ফ্লুইড যেটা ল্যামিনার ফ্লোতে যে ফ্লুইডটা ফ্লো হচ্ছে তার ফ্লো রেট
যে কোনো দুইটা পয়েন্টের ফ্লো রেট সবসময় ইকুয়াল হবে, যে কোনো দুইটা পয়েন্টের। টার্বুলেন্টের ক্ষেত্রে মানে এই পয়েন্টে যে রেটে ফ্লো হচ্ছে এই পয়েন্টে সেই রেটে ফ্লো হচ্ছে। টার্বুলেন্টের ক্ষেত্রে কিন্তু তা না, যে কোনো পয়েন্টে যে কোনো রেটে ফ্লো হতে পারে। সো এটা হচ্ছে ইকুয়েশন অফ কন্টিনিউইটি। ওকে, সো এটাকে প্রকাশ করা হয় রো এ ভি ভি দিয়ে। তো রো যখন যদি এক পয়েন্টের রো এ ভি এবং ল্যামিনার ফ্লো এর ক্ষেত্রে এক পয়েন্টের রো এ ভি ইকুয়ালস টু আরেক পয়েন্টের রো এ ভি। তো এখন রো এ ভি এটা কি করে ফ্লুইড ফ্লো রেট হলো বা ম্যাস ফ্লো রেট কিভাবে হয়? কার কোনো ধারণা আছে? ম্যাস ফ্লো রেট তো হচ্ছে যে কিলোগ্রাম পার সেকেন্ড। বলতে পারছি না। মিলিয়ে দেখতে পারেন। রো এর ইউনিট হচ্ছে কিলোগ্রাম পার মিটার কিউব। ওকে, এরিয়ার ইউনিট হচ্ছে মিটার কিউব, আর ভি এর ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড। সো মিটার কিউব সরি মিটার এরিয়ার ইউনিট মিটার স্কয়ার, মিটার স্কয়ার ইনটু মিটার পার সেকেন্ডের কি মিটার, মিটার নিলে কি মিটার কিউব হয়ে যায়। সো কিলোগ্রাম পার মিটার কিউবের পার মিটার কিউব, আর এদিকে কিন্তু চেঞ্জ, এদিকে কিন্তু বাদ হয়ে যায় মিটার কিউব, শুধুমাত্র থাকে কিলোগ্রাম পার সেকেন্ড। ইউনিট মিলালেই বুঝতে পারবেন। ওকে, এবং এভি বেসিক্যালি ভলিউম ফ্লো রেট বোঝায়। এভি ইউনিটটা মানে হচ্ছে ভলিউম ফ্লো রেট কিউ। এটা আপনারা যখন প্র্যাকটিক্যালি ল্যাব করবেন ফ্লুইড মেকানিক্স এর তখন আপনারা দেখবেন যে ভলিউম ফ্লো রেট কিউ ইকুয়ালস টু এভি এ ফর্মুলাটা ইউজ করা হয়। এ মানে হচ্ছে মিটার স্কয়ার আর ভি মানে হচ্ছে মিটার পার সেকেন্ড। সো এভি মানে হচ্ছে মিটার কিউব পার সেকেন্ড। সো ভলিউম ফ্লো রেট। ওকে, এই যে এটা হচ্ছে ভলিউম ফ্লো রেটের ইকুয়েশন অফ কন্টিনিউটি। যদি রোটা আনচেঞ্জ থাকে, অনেক ক্ষেত্রে সেম ফ্লুইড যদি আপনি ইউজ করেন, যে ইনকম্প্রেসিবল ফ্লুইড যদি ইউজ করেন তার রোটা আনচেঞ্জ থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে রো ওয়ান রো টু দেওয়ার তো কোনো মানে হয় না। সো রো গুলা কাটাকাটি হয়, এ ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু এ টু বি টু। এর মানে হচ্ছে সেম ফ্লুইড যদি একটা পাইপের বড় ডায়ামিটার থেকে ছোট ডায়ামিটারের মধ্যে দিয়ে ফ্লো করে সেক্ষেত্রে তার ভেলোসিটি বেড়ে যায়। ওকে, অর্থাৎ এ যদি কমে, এ ওয়ান ভি ওয়ান ইকুয়ালস টু এ টু ভি টু, তো সো এ যদি কমে যায় ভি বেড়ে যায়, ভি যদি কমে যায় এ বেড়ে যায়। এইটা হচ্ছে ইন্টারেস্টিং ইকুয়েশন, বার্নৌলিস ইকুয়েশন। আচ্ছা, সো এরকমই ইকুয়েশন অফ কন্টিনিউইটি, ইকুয়েশন অফ কন্টিনিউইটিরই একটা হায়ার ভার্সন হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন। সো এখানে আমরা কি দেখছি, একই হরাইজন্টালে ফ্লো হচ্ছে কিন্তু একই লেভেলে ফ্লো হচ্ছে, কিন্তু বার্নৌলি, বিজ্ঞানী বার্নৌলি উনি একই লেভেলের ফ্লো না, উনি ডিফারেন্ট হাইটের ফ্লো নিয়ে কাজ করেছেন। ওকে, এবং ডিফারেন্ট হাইটের যদি ফ্লো থাকে, ডেফিনেটলি ফ্লো থাকা মানে কি প্রেসার ডিফারেন্স আছে। ওকে, সো যদি এই পয়েন্টে ওই লিকুইডের উপর প্রেসার পড়ে P1 এবং এই পয়েন্টের রো, ধরে নিই যে সেম ফ্লুইড, সো রো কনস্ট্যান্ট, রো যদি ডিফারেন্ট হয় সেক্ষেত্রে রো ওয়ান রো টু আমরা ইউজ করতে পারি, রো কনস্ট্যান্ট। এবং এই পয়েন্টে যদি তার এরিয়া হয় A1, সো এই পয়েন্টে সেক্ষেত্রে তার করেসপন্ডিং ভেলোসিটি হবে V1, এবং এই হাইটটা যদি হয় y1, এবং এই ক্ষেত্রে সবকিছু 2 দিয়ে যদি প্রকাশ করি আমরা, সেক্ষেত্রে বার্নৌলির ইকুয়েশন হচ্ছে এই পয়েন্টে টোটাল যে ফোর্সটা কাজ করছে, যে এনার্জি কাজ করছে ইকুয়ালস টু এই পয়েন্টে টোটাল যে এনার্জি কাজ করছে।
অ্যাকচুয়ালি এটা প্রেসার ব্যালেন্স করে করা হয়। সো এইদিকে এই পয়েন্টে টোটাল যে প্রেসারটা কাজ করছে ইকুয়ালস টু এই পয়েন্টে টোটাল যে প্রেসারটা কাজ করছে। ম্যাম ইকুয়েশনটা যদি একটু শিওর। পয়েন্টে টোটাল যে প্রেসারটা কাজ করছে সেটা নিয়ে আগে কাজ করি। এক, এর একটা নিজস্ব প্রেসার আছে এবং এর যে নিজস্ব প্রেসারটা হচ্ছে P1, এর নিজস্ব প্রেসার যেটা হচ্ছে তার গেজ প্রেসার দিয়ে প্রকাশ করা হয়, গেজের মাধ্যমে আমরা এটা মাপতে পারি, ঠিক আছে। সো এই পয়েন্টে তার নিজস্ব প্রেসার হচ্ছে P1। সো P1 তার সাথে এই ফ্লুইডটা তো মোশনে আছে, তাই না? তার একটা ফ্লো ভেলোসিটি আছে। জি ম্যাম। ওকে, সো সেইটার জন্য ওই ভেলোসিটির জন্য সে একটা টার্ম সে অ্যাটেন্ড করবে, দ্যাট ইজ হাফ এম ভি স্কয়ার, ঠিক আছে। কিন্তু এখানে হাফ এম ভি স্কয়ার না দিয়ে এখানে হাফ রো ভি স্কয়ার দেওয়া হয়েছে। কেন? বিকজ পার পার ভলিউম কতটুকু ভেলোসিটি নিয়ে সে ফ্লো করছে সেটা নিয়ে এখানে কাজ করা হয়। সো পার ভলিউম মানে কি হয়, m বাই v, v ইকুয়াল m বাই v মানে রো হয়ে যায়। ফ্লো রেট নিয়ে কাজ করছে অ্যাকচুয়ালি, ঠিক আছে। সো এখানে সেইটা হলো। এখন আর কি, আরেকটা হচ্ছে এই যে বললাম না ডিফারেন্ট হাইটে আছে, এই হাইটের জন্য সে একটা হাইট ডিফারেন্স একটা প্রেসার অ্যাটেন্ড করে, জাস্ট হাইট, এই ডিফারেন্ট হাইটে থাকার কারণে যে ভূপৃষ্ঠ থেকে এবং তাদের দুজনের মধ্যে যে ডিফারেন্ট হাইটটা আছে সেটার জন্য, এবং সেটার জন্য সে এই এইচ রো জি এই প্রেসারটাও একটা এক্সট্রা প্রেসার অ্যাটেন্ড করে। তো তার নিজস্ব ফ্লুইডের নিজের একটা প্রেসার আছে পি, তার গতিশক্তির কারণে সে এই যে এই টার্মটা অ্যাটেন্ড করে, এবং তার যে হাইটটা আছে ওই হাইটের জন্য সে আর একটা প্রেসার অ্যাটেন্ড করে। এই সব মিলে তার নিজস্ব ফুল প্রেসার হচ্ছে এইটা। তো এই পয়েন্টের প্রেসার ইকুয়ালস টু এই পয়েন্টের প্রেসার। এই জন্য পি প্লাস হাফ রো ভি স্কয়ার প্লাস এইচ রো জি। এই পয়েন্টের জন্য এইচ হচ্ছে y2 ইন্টু রো ইন্টু জি, এই পয়েন্টের জন্য y1 ইন্টু রো ইন্টু জি। যদি ইনকম্প্রেসিবল ফ্লুইড হয় সেক্ষেত্রে রো বাদ চলে যায়, ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য। ঠিক আছে, যে ইনকম্প্রেসিবল ফ্লুইডের সংজ্ঞা হচ্ছে যে যে ফ্লুইডের ডেনসিটি যে কম্প্রেসড হয় না, যে মানে অতিরিক্ত প্রেসার পেলে বা প্রেসার না পেলে সে তার যে ডেনসিটি চেঞ্জ হয় না, সেই ইনকম্প্রেসিবল ফ্লুইড, ঠিক আছে। সেক্ষেত্রে রোটা কনস্ট্যান্ট থাকে। এখানে ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য দেখানো হয়েছে রো 1 রো 2 দেখানো হয়নি। যদি তা না হতো সেক্ষেত্রে রো 1 রো 2 আমরা অ্যাপ্লাই করতাম। এবং এই বার্নৌলিস ইকুয়েশন থেকে আমরা এটা বুঝতে পারি যে যদি এই যে এই টার্মটার ভ্যালু অর্থাৎ ভেলোসিটির ভ্যালুটা যদি বেড়ে যায়, এই টার্মটার ভ্যালুটা বেড়ে যায়, সেক্ষেত্রে এই টার্মটা যদি ভ্যালু বেড়ে যায় সেক্ষেত্রে বাকি টার্মগুলো কিন্তু ভ্যালু কমে যাবে। এবং যদি এই টার্মটার ভ্যালু যদি ভেলোসিটির উপর ডিপেন্ড করবে আসলে বাকি প্রেসারগুলো, এই যে এই নিজস্ব প্রেসারটা কমে যাবে। আবার যদি ভেলোসিটি কমে যায় সেক্ষেত্রে এটা তো কনস্ট্যান্ট, আপনি তো এটাকে একটা নির্দিষ্ট হাইটে রেখে দিয়েছেন, কিন্তু যদি এটা বাড়ে তাহলে এটা কমে, যদি এটা কমে তাহলে এটা বাড়ে, দ্যাটস ইট। আর এটা হচ্ছে টরিসেলি থিওরেম। টরিসেলি থিওরেমে উনি বলেছেন যে আমরা যদি অ্যাম্বিয়েন্ট প্রেসারে রাখি কোন একটা এক্ষেত্রে মানে যে ফ্লুইডের নিজস্ব প্রেসার পি যেটা সেটা অ্যাম্বিয়েন্ট হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে, টরিসেলি পরীক্ষায়। সো এখানে এই যে ভেসেলটা
এটা এটার উপরে ওপেন হেড, ঠিক আছে? ওপেন ট্যাঙ্ক, এবং এখানে যে বের হয়ে যাচ্ছে সে তো অ্যাটমসফিয়ারে বের হয়ে যাচ্ছে। সো এখানে ফ্লুইডের উপর প্রেসার কাজ করছে পি, এখানে ফ্লুইডের উপর প্রেসার কাজ করছে পি। সো পি পি বাদ হয়ে গেল, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে যেহেতু ওপেন ট্যাঙ্ক, সেক্ষেত্রে যে এইখানে ভেলোসিটি অলমোস্ট জিরো ধরে নেওয়া যায়, যে যদিও পান এখানে যদি আমি কলটা ছেড়ে দিই তাহলে কি একটা অত্যন্ত দ্রুত গতিতে এই ভি নিয়ে এখান দিয়ে পানি বের হতে থাকবে। এবং এটা কিসের উপর ডিপেন্ড করবে? এটা ডিপেন্ড করবে যত বড় ট্যাঙ্ক তার উপরে, যে এই হাইটটা কত তার উপর। যত হাইট বেশি তত এখানে ফোর্স সে বেশি পাবে। যত বড় ট্যাঙ্ক তত বেশি ভিতে সে বের হয়ে যেতে থাকবে। এটাই বোঝাচ্ছে। তো পি টার্মগুলো বাদ হয়ে গেছে, যেহেতু ট্যাঙ্কের ভেতরে যেহেতু ভেলোসিটি জিরো, এখানে কোনো ভেলোসিটি টার্ম নেই দেখেন, কিন্তু বাকি টার্মগুলো আছে। এখান থেকে ভি এর ভ্যালু বের করে সেইভাবে রুট ওভার টুয়াইস জি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। আমরা যেটা বলতাম v স্কয়ার ইকুয়াল টু e স্কয়ার প্লাস 2js, সেম রাইট রাইট, ওইটাই বেসিক্যালি, ঠিক আছে? ওই ফর্মুলাটা দিয়ে, ওই ফর্মুলার মতোই অনেকটা। এবং এই ধরনের মেথড আপনারা করেছেন আসলে, যে এদিক দিয়ে ভেলোসিটিতে বের হয়ে যাচ্ছে, বের করো কত ভেলোসিটিতে বের হবে, তাই না? সো এরকম। এখন আমরা কিছু অ্যাপ্লিকেশন পড়ব, বার্নউলিস প্রিন্সিপালের কিছু অ্যাপ্লিকেশন। এয়ারপ্লেনের এয়ারপ্লেন বাতাসে উড়ে, এর কারণ হচ্ছে lift on an airplane wing is due to the different airspeeds and pressure on the two surfaces of the wing. So এই যে এয়ারপ্লেন যে বাতাসে উড়ে এবং তার মোশন কন্ট্রোলটা কিন্তু অ্যাকচুয়ালি এই বার্নউলিস ইকুয়েশন অ্যাপ্লাই করেই করা হয়, ঠিক আছে? যে এয়ারপ্লেনের দুই দিকের পাখাটা কত হাই ডিফারেন্স আছে এবং সেইখানে প্রেসারটা কিভাবে আমরা ডিস্ট্রিবিউট করতে পারছি তার উপর বেসিস করে দেখা যায় যে ডানে যাওয়ার টাইমে একদিকের পাখা নিচে নামে, একদিকের পাখা উপরে ওঠে। এইভাবে কিন্তু দুই দিকের ভেলোসিটিটা ব্যালেন্স করে, এইভাবে এরোপ্লেনটা মুভ করতে থাকে। সো বেসিক্যালি এয়ারপ্লেন আকাশে উড়েই বার্নউলিস প্রিন্সিপাল এবং বুয়ান্সি প্রিন্সিপালটা ইউজ করে। তারপর বলের স্পিনিং এর ক্ষেত্রে বার্নউলিস প্রিন্সিপাল আমরা অ্যাপ্লাই করতে পারি, যে আপনারা যখন ক্রিকেট খেলেন বল যখন স্পিনিং করেন সেখানেও বার্নউলিস প্রিন্সিপাল অ্যাপ্লাই করা যায়, ঠিক আছে? এবং মানুষের ভেইনে, মানুষের আর্টারিতেও বার্নউলিস প্রিন্সিপালের মাধ্যমেই আর কি, মানে জাস্ট অ্যাকচুয়ালি এগুলো থেকে আইডিয়াটা আসছে। ইটস নট লাইক যে বার্নউলিস প্রিন্সিপাল ওয়াইজ আপনার আর্টারিতে ব্লাড ফ্লো হয়, মানে এই সব থেকে কনসেপ্টটা এসেছে যে হ্যাঁ এইভাবে প্রেসারটা চেঞ্জ হয় ফ্লুইডে, ঠিক আছে? যে আপনার যদি কোনো ভেইনে যদি ব্লক হয়ে যায়, হার্ট ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, ওখানে তো কোনো ফ্লুইডের ফ্লো হয় না, তাই না? সো ওইখানে তখন কি হয়, ভেলোসিটিটা কমে যায়, তাই না? সো ভেলোসিটিটা কমে যায় এবং এর ফলে প্রেসারটা অনেক বেড়ে যায় ওখানে। সো ওইটা ব্যালেন্স করার জন্য, ওই বেশি প্রেসারটা ব্যালেন্স করার জন্য অন্য জায়গা থেকে ব্লাড ফ্লো হয়ে ওই হার্ট ব্লকের ওখানে আসা ট্রাই করে, এবং মানে ওই, এবং যেহেতু ওখানে তারা ফ্লো করে চলে আসে, সেহেতু তখন আবার ভেলোসিটিটা বেড়ে যায়, প্রেসারটা আস্তে আস্তে কমতে থাকে এবং রিডিউস হতে থাকে। সেইভাবে বাড়া কমার মাধ্যমে মানে শরীরের বিভিন্ন জায়গায় ব্লাড ফ্লোটা ব্যালেন্স হয়, ঠিক আছে? সো বেসিক্যালি এটাই হচ্ছে, আর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন এখানে দেওয়া আছে। তো এগুলা পড়ে নেবেন, এটা মানে জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? আর লাস্টে শুধু একটা ভিসকসিটির যে ফর্মুলা, নিউটনস ল অফ ভিসকসিটি, আপনারা হয়তোবা মনে আছে, ইন্টারে পড়েছিলেন ফার্স্ট ইয়ারে, তো সেটা দিয়ে রেখেছি, যে ফ্লুইডের বিভিন্ন লেয়ারের মধ্যে যে ল্যামিনার ফ্লো আমরা দেখলাম না, লেয়ার বাই লেয়ার, এই লেয়ারের মধ্যে যে ভিসকাস যে ফোর্সটা কাজ করে, অর্থাৎ ওই ফ্লুইডের ফ্লো কে বাধা দেয় যে ফোর্সটা, সেইটা ওই ফ্লুইডের ওই এরিয়ার উপর ডিপেন্ডেন্ট, এর উপর ডিপেন্ডেন্ট,
ভেলোসিটির উপর ডিপেন্ডেন্ট এবং লেয়ার দুটোর মধ্যেকার ডিস্টেন্সের উপর ডিপেন্ডেন্ট। সো এবং এখানে একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট ইটাও আছে, ভিসকসিটি কনস্ট্যান্ট। ঠিক আছে? সো আমরা যখন ম্যাথ দেখব, বলেছিলাম যে একদিন আমি একটু ম্যাথে টাইম দিব, তখন কিছু আমি দেখাই দিব যে বইয়ের কোন কোন ম্যাথ গুলো দেখতে হবে, কারণ এই ফর্মুলা গুলো পড়লে হবে না, এগুলা নিয়ে ছোটখাটো ম্যাথ আসবে। ঠিক আছে? ওকে ম্যাম। তো বেসিক্যালি আজকের লেকচার এত। কি হয়, প্রেসার যখন বাড়ে, আচ্ছা মানে কি আপনি এই ইকুয়েশন থেকে জানতে চাচ্ছেন নাকি ওই এখানে আমি আগে ইকুয়েশনটাই দেখাই। এই যে প্রেসারটা যখন বেড়ে যাবে, আলটিমেটলি এদিকের টোটাল প্রেসার ইকুয়ালস টু এদিকের টোটাল প্রেসার হবে, টোটাল এনার্জি বা টোটাল প্রেসার হবে। ঠিক আছে? এখন এদিকের টোটাল প্রেসার হচ্ছে এইটা। সো এইটা তো কনস্ট্যান্ট, কারণ এইটা ডিপেন্ড করছে কোন হাইটে আছে আপনার পাইপটা, তার উপর। সো এটা আসলে এটাতে আপনার হাত দেওয়ার কিছু নেই, জায়গাও নির্দিষ্ট আছে, জি কনস্ট্যান্ট। রো তো ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য কনস্ট্যান্ট। ওকে, এখন ডিপেন্ড করে এই দুটার উপর। আপনি আপনি দেখেন যদি পি বেড়ে যায়, যদি প্রেসারটা বেড়ে যায়, মনে করেন এদিকে আপনি এখন এয়ারের সাথে কানেক্টেড আছে, এখন যদি সে অন্য কিছুর সাথে যদি কানেক্টেড হয়, কার্বন মানে মিথেন গ্যাসের সাথে যদি কানেক্টেড হয়, তাহলে কিন্তু এদিকে প্রেসারটা ডিফারেন্ট হয়ে যাবে, তাই না? এই প্রেসারটা ডিফারেন্ট হয়ে যাবে। এই প্রেসারটা যদি বেড়ে যায়, এদিকের প্রেসারটা তো কনস্ট্যান্টই আছে, এদিকের প্রেসারের তো কোনো হাত পড়ে নাই। এই প্রেসারটা যদি বেড়ে যায়, সেক্ষেত্রে সেইটা ব্যালেন্স করার জন্য এই যে ভিটা তখন চেঞ্জ হবে, কারণ রো কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, ওয়াই কনস্ট্যান্ট, ভিটা চেঞ্জ হবে। ওকে, সো এটাকে ব্যালেন্স করবে সে কিভাবে? এটা বাড়লে এটা কমবে, তাহলে টোটাল ভ্যালুটা কনস্ট্যান্ট থাকবে। আবার এটা যদি বাড়ে, এটা যদি কমে, এটা বেড়ে গিয়ে টোটাল ভ্যালুটাকে কনস্ট্যান্ট রাখবে। বুঝাতে পেরেছি কি? জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, উদাহরণটা দিয়েছিলাম এখানে, যে বাকি তো ছোটখাটো। এই যে হার্টের বিভিন্ন আহ, মানে ভেইনে যখন আমাদের যখন আর্টারিতে যখন ব্লক হয়ে যায়, তখন বেসিক্যালি কি হয়, হার্ট ব্লক বলে। তো কি হয়, কোন একটা মানে আর্টারি ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে কি হয়, ওইখানে ওখানে মানে প্রেসারটা জিরো হয়ে যায়। ব্লক হয়ে যাওয়া মানে কি, ওদিকে কোনো প্রেসার কাজ করছে, প্রেসার জিরো হয়ে যায়। তখন কি হয়, অন্য জায়গা থেকে অনেক দ্রুত প্রেসারটা যখন জিরো হয়ে যায়, অর্থাৎ ভেলোসিটি ওখানে কমে যায়, তখন প্রেসার অন্য জায়গা থেকে অনেক হাই ভেলোসিটির ফ্লুইড ওখানে ফ্লো করে, তখন ওই যে ব্লকটা দূর করার চেষ্টা করে। এবং যখন এই হাই ভেলোসিটি ফ্লুইড ফ্লো করে ওখানে আসে, ভেলোসিটি বেড়ে যায়, তখন আবার প্রেসারটা কমে যায়। ঠিক আছে? সো ব্যালেন্স হয়ে যায়। ওকে, ইয়েস মিস, বুঝছি, থ্যাংক ইউ। ওকে, আর কোনো কোশ্চেন আছে?